আমাদের আজকের খবরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন চলে যাই আজকের তাজা খবরে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানো সাংবাদিক মার্ক টালি মারা গেছেন। মার্কিন হামলার আশঙ্কায় বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনি। সৌদি আরবে 18,000 প্রবাসী গ্রেপ্তার। শান্তি চুক্তি থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা। ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র। খবরের বিস্তারিত অংশ নিয়ে আমরা আবারও ফিরে আসব। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে বিশ্ব জনমত গঠনে অন্যতম ভূমিকা রাখা খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি মারা গেছেন। রোববার ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তার মৃত্যু হয়। খবর বিবিসি হিন্দির। সাংবাদিক মার্ক টালির বয়স হয়েছিল 90 বছর। তার স্ত্রী মার্গারেট ও 4 সন্তান লন্ডনে থাকলেও তিনি নিজে ভারতেই থাকতেন। ভারতে বিবিসির হয়ে দায়িত্ব পালনের সময় 1971 সালের বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন মার্ক টালি। তিনি তখন ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা। তার প্রতিবেদনে সীমান্তবর্তী শরণার্থী শিবির ও বিভিন্ন জেলার বাঙালির প্রকৃত দুর্দশার চিত্র আর যুদ্ধের খবর উঠে আসে। যুক্তরাজ্যের নাগরিক মার্ক টালির জন্ম ভারতের কলকাতার টালিগঞ্জে 1935 সালের 24 অক্টোবর। তার ব্যবসায়ী বাবা তখন ভারতে ছিলেন। শৈশব কলকাতায় কাটলেও 9 বছর বয়সে ইংল্যান্ডে ফিরে যান তিনি। স্কুল কলেজে পড়াশোনা করেন সেখানেই। শুরুতে সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলেন মার্ক টালি, কিন্তু ভালো না লাগায় তা ছেড়ে দিয়ে ভর্তি হন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও ধর্ম বিষয়ে। তবে সেই পড়াশোনাও শেষ করেননি। মার্ক টালির পাঠানো খবর বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রেখেছিল। এজন্য বাংলাদেশ সরকার তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত করে। ভারত সরকারও মার্ক টালিকে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মাননায় ভূষিত করে। স্বদেশ থেকে তিনি পান নাইটহুড খেতাব। বিবিসি থেকে অবসর নেওয়ার পর ফ্রিল্যান্স সাংবাদিকতায় নিজেকে যুক্ত রেখেছিলেন তিনি। এছাড়া তিনি বেশ কয়েকটি বইয়ের লেখক। সাংবাদিকতা ও গ্রন্থ রচনায় তিনি মেধার স্বাক্ষর রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে মুসলিম বিশ্ব ইসরায়েলকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম জেইউআইএফ প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি পাকিস্তানের পার্লামেন্টকে ট্রাম্প প্রস্তাবিত বোর্ড অফ পিস প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন। শুক্রবার 23 জানুয়ারি পাকিস্তান ভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল ARY নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ফজলুর রহমান বলেন, গাজায় যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে ট্রাম্প যে বোর্ড অফ পিস গঠন করেছেন তাতে পাকিস্তানের অন্তর্ভুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পার্লামেন্টে ফজলুর রহমান প্রশ্ন তুলে বলেন, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইতিপূর্বে সংসদকে আশ্বস্ত করেছিলেন যে পাকিস্তান ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা গাজা শান্তি পরিকল্পনা মেনে নেবে না। তাহলে চোখ বন্ধ করে বোর্ড অফ পিসে যোগ দেওয়ার যৌক্তিকতা কি? তিনি ট্রাম্পের সেই বক্তব্যেরও সমালোচনা করেন যেখানে বলা হয়েছে, গাজা যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসকে নিরস্ত্র হতে হবে, নতুবা চূড়ান্ত পরিণতির মুখোমুখি হতে হবে। ফজলুর রহমানের অভিযোগ, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রতিরোধ দমিয়ে রেখে ইসরায়েলকে শক্তিশালী করতে চায়। তিনি বলেন, এ পর্যন্ত যত চুক্তি ও সমঝোতা হয়েছে সবই ফিলিস্তিন সীমাবদ্ধ হয়েছে আর ইসরায়েল আরও সম্প্রসারিত হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি হুমকির মধ্যে দিয়ে কি সত্যিই শান্তি প্রতিষ্ঠা সম্ভব? এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, লেবানন ও সিরিয়ার পর ইসরায়েল ভবিষ্যতে ইরানের দিকে নজর দিতে পারে এবং এমনকি পাকিস্তানের সীমান্তবর্তী তাফতান এলাকাতেও হুমকি তৈরি করতে পারে। তিনি এটিকে সরাসরি নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করেন। সরকারের কঠোর সমালোচনা করে জেইউআইএফ প্রধান বলেন, ট্রাম্পকে খুশি করতে গিয়ে সরকার জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বোর্ড অফ পিসে যোগ দেওয়ার বিষয়ে সংসদ কিংবা মন্ত্রিসভাকে আস্থায় নেননি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ফজলুর রহমান বলেন, শান্তির নামে মুসলিম দেশগুলো নিজেরাই নিজেদের ক্ষতি করছে।
তার মতে ট্রাম্পের চাপে পড়ে মুসলিম বিশ্ব ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতিকে কার্যত সহায়তা করছে এবং এর প্রথম শিকার হতে পারে আরব দেশগুলো। উল্লেখ্য, বৃহস্পতিবার ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে বোর্ড অফ পিসের চার্টারে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ট্রাম্প জানান, প্রাথমিকভাবে গাজার যুদ্ধবিরতি রক্ষার জন্য এই বোর্ড কাজ করবে, তবে ভবিষ্যতে এর পরিধি আরও বিস্তৃত হতে পারে এবং জাতিসংঘের সঙ্গেও সমন্বয় করবে এই বোর্ড। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৮,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রোববার ২৫ জানুয়ারি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ১৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় পরিচালিত নিরাপত্তা অভিযানে মোট ১৮,২০০ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে চলমান সমন্বিত নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১,৪৪২ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩,৯৩১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনায় ২,৮২৭ জন রয়েছেন বলে জানানো হয়েছে। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে শান্তিচুক্তি থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় শনিবার ২৪ জানুয়ারি ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২টি শিশু রয়েছে। আল জাওয়ারা পরিবারের ১৪ বছর বয়সী সালমান জাকারিয়া ও ১৫ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় মারা গেছেন। খবর আনাদোলুর। দক্ষিণ ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় আরও অনেক ফিলিস্তিনি আহত হয়েছে। জাবালিয়া ও বেইত লাহিয়ার কিছু এলাকায় হামলা চালানো হয়েছে, যেখানে ইসরায়েলি সেনারা পূর্বে চুক্তির শর্তে সরে গিয়েছিল। খান ইউনিসে এক ফিলিস্তিনি নিহত এবং একজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার কেন্দ্রে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোনও গুলি চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭১,৬০০-এর বেশি মানুষ নিহত এবং ১,৭১,৩০০ আহত হয়েছে। শান্তিচুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৪৮১ ফিলিস্তিনি নিহত এবং ১,৩১৩ জন আহত হয়েছে। ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে রয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য এই সামরিক হামলার আশঙ্কায় ইরানের পাল্টা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যদিও এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ২৫ জানুয়ারি ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-র বরাতে শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২ জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মোতায়েন সম্পূর্ণ করতে আরও কয়েকদিন সময় লাগবে। বর্তমানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি গত ৮ মাসের মধ্যে সবচেয়ে বড় আকার ধারণ করেছে। এই মোতায়েনের অংশ হিসেবে আনা হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার, যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং উন্নত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন, ইরানের দিকে একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে। ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই সতর্কবার্তা দেওয়া হয় বলে জানিয়েছে ওয়াশিংটন। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৪,০০০ মানুষ নিহত এবং ১০,০০০ মানুষ গ্রেপ্তার হয়েছেন। তবে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগ ব্যাহত থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড এখনও নতুন কোনো জননির্দেশনা জারি করেনি। সংস্থাটি জানিয়েছে, হুমকির পরিবেশ এলে তা জনসাধারণকে জানানো হবে। অন্যদিকে ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। ইসলামিক রেভলিউশনারি কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপুর বলেন, তেহরান ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে।